নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং ছড়িয়ে দেবেন। নিপা ভাইরাসের ট্রায়াল শুরু হলো। এই খবর আপনারা জানেন, ইতিমধ্যেই ফেসবুকে জানিয়েছে। কিন্তু কেন এই খবর এত গুরুত্বপূর্ণ? শুধু নিপা ভাইরাস নয়, আরও অনেক ভ্যাকসিনের ট্রায়াল চলছে এবং বেশ কিছু ভ্যাকসিন অনুমোদিত হয়ে গেছে ইতিমধ্যেই। তো এই বিষয়টিকে কেন্দ্র করেই আজকের ভিডিও। নেপথ্যে কী চলছে, আমাদের কতটা প্রস্তুত থাকতে হবে, কিভাবে প্রস্তুত থাকতে হবে। তার আগে জানাই যে আজকে 14ই জানুয়ারি, 18 তারিখ থেকে কলকাতা বইমেলা শুরু হয়ে যাচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্কে। প্রথম দিন আমি থাকবো না, কারণ ওই দিন স্টল সেজে উঠতেই সময় লাগে, ওই দিনও কাজকর্ম চলে। আমি দ্বিতীয় দিন অর্থাৎ 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই থাকবো আপনাদের অপেক্ষায়। এই সময় বহু দূর থেকে অনেক পাঠক সহযোদ্ধা আসেন, দেখা করতে আসেন, গতবারেও এসেছিলেন। তো বই সংগ্রহ করতে চাইলেও আসবেন, না চাইলেও আসবেন। কেন আসবেন? সংযোগের জন্য আসবেন। আপনাদের পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া, একে অপরের সঙ্গে সংযুক্ত হওয়া, এটা যে কতটা গুরুত্বপূর্ণ আগামীতে কিন্তু উপলব্ধি করবেন আরও বেশি করে, কারণ কোনো কিছু আর আগের মতো হয়নি এবং হবেও না। বহু আগেই আমি আপনাদের সতর্ক করেছি। এই বইমেলায় যে বইটি আসছে, নতুন বই, তার সম্পর্কে আমি ভিন্ন একটি ভিডিও এবং ফেসবুক লাইভ করব 2-1 দিনের মধ্যে। এবারে আসছি প্রসঙ্গে। হ্যাঁ, ওই সময়টা বলে দিই যে 19শে জানুয়ারি থেকে এই মোটামুটি 1:30-2টো থেকে 7:30, 8টা বা শেষ পর্যন্ত, মেলার যে সময় 8টা, সেই পর্যন্ত আমি থাকবো বা থাকার চেষ্টা করব। তো নিপা ভাইরাস, তাই তো আপনারা শুনে থাকবেন। এ নিয়ে আমি ফেসবুকে জানিয়েছি, লেখালেখি করেছি, আগেও ভিডিও করেছে। সেটি কী রকম ভাইরাস? মিজলস বা হাম গোত্রীয় ভাইরাস। বেশ ভালো কথা। কিভাবে ছড়ায়? বাদুড় থেকে ছড়ায়, শুয়োর থেকে ছড়াতে পারে, অর্থাৎ জুনোটিক। শুধু তাই নয়, মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে দূষিত খাদ্যের মাধ্যমে, বা বাদুড়ের ক্ষেত্রে যেমন ফল খাওয়া, মানে কোনো ফল এই বাদুড় কামড় দিয়েছে, খাওয়া ফল, সেটি আপনি খেয়ে নিলেন, আপনার মারাত্মক ভয়াবহ নিপা ভাইরাসের আক্রান্ত আপনি হতে পারেন। মৃত্যুহার কত? কোথাও 40% লেখা হচ্ছে। সেটাই চলছিল এতদিন। হঠাৎ করে যেই ট্রায়াল শুরু হয়ে গেল, তখনই সেটাকে বাড়িয়ে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জার্নালে 70% করে দেওয়া হয়েছে, অর্থাৎ আক্রান্ত হলে 70% মৃত্যুহার। ভাবতে পারেন? বেশ ভালো কথা। তো পৃথিবীর কোথায় কোথায় এই রোগটি এখনো পর্যন্ত দেখা গেছে, প্রাদুর্ভাব হয়েছে, যাকে বলা হয় ব্রেক আউট? অবশ্যই ভারতবর্ষ প্রথম সারিতেই আছে, এবং কেরালা সবচেয়ে বিজ্ঞানসম্মত রাজ্য। কেরালাতেই যে এরকম রোগের প্রাদুর্ভাব হবে সেটা তো আমরা জানি, এটা জানা কথা এবং খুব স্বাভাবিক কথা। এছাড়া বাংলাদেশ, মালয়েশিয়া, হ্যাঁ, এসব দেশেও এই
ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে, সম্প্রতি দেখা গেছে। কতজন মারা গেছে? ক লক্ষ, ক কোটি? না না, গুটি কয়েক মানুষ মারা গেছে, ওরাই দাবি করছে। কিন্তু তাতে কি হলো? 7-8 জন মারা গেছে ওরা বলছে, এরকম সব মিলিয়ে, বা 10 জন এরকম খুব বেশি হলে, তাও নির্দিষ্ট করে বলা যায় না, সন্দেহ করা হচ্ছে। তো তাতে কি, আগামীতে তো কোটি কোটি হতে পারে, তার জন্য তো প্রস্তুত থাকতে হবে, তার জন্য অমৃতকে আনতে হবে। ওরা আমাদেরকে নিয়ে এত ভাবে, আমাদের এত ভালোবাসে, তো আমাদের ভাবতেই হবে। তা এই রোগের লক্ষণ কি? একটু শ্বাসকষ্ট হতে পারে, মাইনরও হতে পারে, উপসর্গহীনও হতে পারে। জানেন তো, বুঝতেই পারছেন, এখন সমস্ত রোগী, মানে এখন যত রোগ আসছে একটা অংশ উপসর্গহীন, কিন্তু ওই যে সব ক্ষেত্রে তো নয়। সেখান থেকে কি হতে পারে? ব্রেন সোয়েলিং হতে পারে। আগে হ্যাঁ, কোমাতে চলে যেতে পারেন আপনি। কোমা, বুঝতে পারছেন তো কি ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ ব্রেন সোয়েলিং মানে এনসেফেলাইটিসে আপনার মৃত্যু হতে পারে, এবং মৃত্যুহার বলা হচ্ছে 70%। ভাবতে পারেন কি ভয়ঙ্কর একটা ভাইরাস। তো এই ভাইরাসটি কতদিন হলো আবিষ্কৃত হয়েছে, মানে জানা গেছে? আমার বাবা কি এই ভাইরাসটির নাম জানতেন? বা সেই সময় জানা গিয়েছিল, রোগ টোগ হতো? আমার ঠাকুরদাদা বা আপনার বাবা, আপনার ঠাকুরদাদা বা ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ, তারা কি এই ভাইরাসটির নাম জানতেন? মোটেই নয়, জানার কথাই নয়, কারণ এটি 25 বছর হলো আবিষ্কৃত হয়েছে, তাই তো? তো এই ভাইরাসটি আবিষ্কৃত হওয়ার জন্য অপেক্ষা করছিল এমন ঘটনা কি? না 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 না, কোনো ভাইরাসই আবিষ্কৃত হওয়ার জন্য অপেক্ষা করে না। যেমন আমেরিকাও কলম্বাসের দ্বারা আবিষ্কৃত হওয়ার জন্য অপেক্ষা করেনি। তো মানুষ, আরও ভালো করে বললে হবে, মুনাফাবাজ মানুষ বিভিন্ন উদ্দেশ্য, বিশেষ করে আরও ভালো করে বললে ভালো হয়, যে কায়েমি স্বার্থ পূরণ করবার জন্যই বিভিন্ন রকমের আবিষ্কার করে চলে। মানব সেবার জন্য অবশ্যই কিছু না কিছু আবিষ্কার হয়েছে, সে তো অতীতকালের গল্প। কিন্তু সম্প্রতি যত আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি বিগত মোটামুটিভাবে 200-300 বছরে, যত আবিষ্কার দেখতে পাচ্ছি, বিশেষ করে এই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাতের পর থেকে, রথচাইল্ড পরিবারের উত্থানের পর থেকে, সব আবিষ্কারের পেছনেই একটা চাঁদের নাম করে ফাঁদে ফেলার গল্প রয়েছে। কীরকম দেখুন, কী করে বুঝবেন? আমি এই কথাটা কি হাওয়ায় ভাসিয়ে দিলাম? না না না, এই যে আমরা এই যে এত এত ভাইরাসকে ভয় পাচ্ছি, তাই তো? ভাইরাস শব্দটা শুনলেই আমাদের আতঙ্ক, ব্যাকটেরিয়া শব্দটা শুনলেই আমাদের আতঙ্ক। আমরা ভুলেই যাই যে ব্যাকটেরিয়া উপকারী হতে পারে, ব্যাকটেরিয়া ছাড়া আমরা বাঁচবই না। কি অবাক হচ্ছেন না? জানেন না, না? স্বাভাবিক। তো যাই হোক, এ নিয়ে লেখালেখি রয়েছে, আমার ভিন্ন আলোচনা রয়েছে। এবার একটু সংক্ষেপে বলা যাক তো, আমরা যাদের ভয় পাচ্ছি তাদের মধ্যে কতগুলো আমরা আবিষ্কার করেছি। আমাদের শরীরে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে। ওরাই তো বলছে, ওদের জার্নালেই রয়েছে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে। ট্রিলিয়ন মানে বোঝেন তো, 100 কোটিতে 1 বিলিয়ন, যে কারণে আমাদের দেশের লোক সংখ্যা বলা হয় এখন 1.4 বা এরকম কিছু, অর্থাৎ 140 কোটি বা এইরকম কিছু বলা হয়। বেশ, তো তাহলে 100 কোটিতে 1 বিলিয়ন, তাহলে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের শরীরে আছে। এবার হিসেব করুন কত হয়। না না, এখানেই কিন্তু শেষ নয়। ভাইরাস কত আছে? 380 ট্রিলিয়ন। কি মাথা ঘুরিয়ে যাচ্ছে না? আপনার আমার শরীরে 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া এবং 380 ট্রিলিয়ন ভাইরাস, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, আছে। তো এবং শুধু তাই নয়, তথ্য বলছে আমাদের শরীরের 99% জিনই ব্যাকটেরিয়াল জিন। কি 1% মাত্র হিউম্যান। কি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে?
আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা গঠিত। তবু কি দেখুন, আমাদের শিক্ষা, আমাদের চেতনাকে ওরা এমন পর্যায়ে নিয়ে গেছে যে যারা আমরা সমুদ্রে বাস করছি, ওই যে একটা লাইন আছে রামপ্রসাদের, আমার প্রিয় লাইন, সাগরে যার বিছানামা শিশিরে তার কি করিবে। তো আমরা তো ভাইরাস ব্যাকটেরিয়ার সমুদ্রের মধ্যে রয়েছি, মানে আমরাই ওটা দিয়ে তৈরি, অথচ আমরা কি ভয় পাচ্ছি না? ওই যে উইজডমের অভাব, আমরা জানি না, আমরা প্রশ্ন করি না। তথ্য হিসেবে কেউ কেউ জানলেও তারা ভাবেন না যে আমাদের শরীরে যদি এত ট্রিলিয়ন ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, তাহলে একটাকে হঠাৎ করে ওরা পিক আপ করলো কেন? বাকিগুলো নাম একটু আমাদের কি ওরা জানিয়েছে? ৩৮ ট্রিলিয়ন এবং ৩৮০ ট্রিলিয়ন যথাক্রমে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, সেই নামগুলো কি আমাদেরকে জানিয়েছে? আচ্ছা, কতগুলো কি কি নাম আছে? তো হঠাৎ করে কখনো করোনা, কখনো জিকা, কখনো নিপা, তাই তো? তো এইরকম আবার এই যে ডেঙ্গু, ডেঙ্গি, এই সব ভাইরাস, এখনো ব্যাকটেরিয়ার গল্প নেই, ভাইরাসের গল্প। তো বেশ, তাহলে ৩৮০ ট্রিলিয়ন ভাইরাস আছে, তো বাকিগুলোর কিছু নাম টাম আমরা জানি কি? মানে অন্তত ১ ট্রিলিয়ন নাম আমাদের জানানো হোক ৩৮০-র মধ্যে। আছে কি? একটু যারা একটু এসব নিয়ে গবেষণা করছেন, আমি তো কিছুই জানি না, তারা যদি এরকম কোনো জার্নাল থাকে যে ৩৮০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়ার নাম বা প্রজাতি পর একদম সব সাজানো রয়েছে বা ডেটাবেস রয়েছে, নিশ্চয়ই আছে, আমি তো জানি না। তো তাহলে সেইগুলো নিয়ে চর্চা হয় না কেন? হয় না কারণ ওগুলো বিপজ্জনক নয়, কিন্তু যে কোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারে ওরা যদি মনে করে। তারপরেই আবার তাড়াতাড়ি করে একেবারে মানব জাতির মঙ্গলের জন্য ভ্যাকসিন নির্মাণের তৈরির কর্মসূচি পড়ে যাবে। এই যেমন ২৫ বছর আগে আবিষ্কার হওয়া এই নিপা ভাইরাস, আগে তো কেউ নামই জানতো না, হঠাৎ করে জানা গেল, মানে ওরা আমাদের জানালো এবং তারপরেই তোড়জোড় শুরু হয়ে গেল। তো এই যে তোড়জোড় কোথায় এখন পৌঁছেছে? অক্সফোর্ডে, এটা কালকের খবর, আমি লিঙ্ক দিয়ে দেব, অক্সফোর্ডে হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। একটা করে ডোজ ইতিমধ্যেই গুঁজে দেওয়া হয়েছে। বেশ, অক্সফোর্ডে কেন? ওই যে এর পেছনেও তো সেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, কার কোম্পানি বলুন তো? মাননীয়, মানবতাবাদী, মানব সমাজের জন্য নিরলস পরিশ্রম করে যাওয়া মহামান্য বিল গেটসের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, আপনারা তো জানেন, তাই তো? সেখান থেকেই করোনার ভ্যাক্সজেবরিয়া বলে একটি ব্র্যান্ড ভেক্টর ভাইরাল ভ্যাকসিন ব্র্যান্ড আসে, এবং সেখান থেকেই আমরা একই ফর্মুলায় কোভিশিল্ডকে আমরা পাই, আমাদের দেশে দেওয়া হয়, তাই তো? তো কীরকম ওই একই মানে ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, অর্থাৎ সেইভাবেই ওই একই পদ্ধতিতে এই ভ্যাকসিন, নিপা ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। এবার ট্রায়াল শুরু হলো, তাই তো? চ্যাড X1 নিপা বি, এরকম একটা নাম, CHADOX1 নিপা বি, এরকম একটা নাম দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তো সেখানে বলা হয়েছে যে অক্সফোর্ডে ট্রায়ালের পরে যেসব দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, এসব দেশেও এর ট্রায়াল হবে। অর্থাৎ নিশ্চিতভাবে ধরে রাখুন পাইপলাইনে এই ভ্যাকসিনটিও রয়েছে, যেমন ডেঙ্গু রয়েছে, যেমন হেপাটাইটিস বি, যেটা আমরা মানে এইচপিভি, হ্যাঁ, আমি ওটা স্লিপ অফ দ্য টাং গুলিয়ে, ওটা হেপাটাইটিস বি নয়, এইচপিভি, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। 2টি ব্র্যান্ড নেম ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে হুয়ের দ্বারা আন্তর্জাতিকভাবে। ভারতবর্ষেও এই ব্যাপারে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ধরে রাখুন। এটা নিয়ে আমি এই ভিডিওরই পরের অংশে আলোচনায় আসছি। বেশ, তাহলে বলাই বাহুল্য যে এই ভয়ানক প্রাণঘাতী নিপা রোগটির ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেল, একদম গতকাল থেকেই শুরু হয়েছে, এবং এরপরে আমাদের বাংলাদেশ, ভারত,
মালয়েশিয়া এইসব দেশে হবে। হওয়ার পরেও এটিও নিঃসন্দেহে অনুমোদিত হবে, লিখে রাখুন, এবং আমাদের দেশেও এটা দেওয়া হবে। নাহলে এত এত খরচ করছে কেন ওরা, তাই নয় কি? কেন করছে? মানুষের যদি কাজে না লাগে, মানব সেবায় যদি কাজে না লাগে, তাহলে কেন এত এত দৌড়ঝাঁপ বলুন তো? মানুষের জন্যই তো সব কিছু, চাঁদ এবং ফাঁদ দুটোই তো মানুষের জন্যই। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো শুধু এ তো গেল নিপা ভাইরাসের গল্প। হ্যাঁ, এখানে দেখবেন মাঝে মাঝে ইদানিংকালে ভদ্রলোক সমাজে এবং পেজে গ্রুপে এরকম পোস্ট দেখতে পাবেন, খেজুরের রস খাওয়া থেকে সাবধান করা হচ্ছে। যে রস ছোটোবেলা থেকে খেয়েই মানে ছোটোবেলায় শীতকালে ওই ঘুম থেকে উঠেই ওই রস আমরা খেয়েছি। তো যাই হোক, এখনও গ্রামে গঞ্জের কোনো মানুষ পান করেন, কিন্তু আমি অনেক গ্রামে, বিশেষ করে ঝাড়গ্রাম থেকে শুরু করে শীতকালে যত গ্রামে গিয়েছি, সেখানে একটা মানে ভদ্রলোক শ্রেণী সেখানেও গজিয়ে উঠেছে, এবং তারা কিন্তু রীতিমধ্যেই বলছে একদম খারাপ, এখান থেকে রোগ হয়, এবং তারা খেজুরের রস খান না। আগে হ্যাঁ, কোট আনকোট কিছু অসভ্য মানে অশিক্ষিত লোকজন তারা এখনও খেজুরের রস খান। কেন? ওই যে নিপার ব্যাপারটা ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকৃতি থেকে আপনি যতটা বিচ্ছিন্ন আপনাকে করা যায়, খেজুরের রসের যে কি মানে স্বাস্থ্যগুণ, সে নিয়ে আমি ভিন্ন ভিডিওতে বলেছি, লিখেছি, এখানে বলছি না, কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তো যাই হোক, এইরকমভাবে ওরা আমাদেরকে প্রকৃতি থেকে বিভিন্ন কায়দায় কৌশলে বিচ্ছিন্ন করছে, যাতে করে এই যে ফল থেকে, খাদ্য থেকে ছড়ায়, তাই তো? এবং শুধু তাই নয়, এটা মানে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে, সেটা ওরা জেনে গেছে, মানে বলেছে তথ্য। তো এটা জুনোটিক, মানে জন্তু জানোয়ার থেকে মানব দেহে যেটা সংক্রামিত হয় তার নাম হচ্ছে জুনোটিক। ওরা দেখবেন সুন্দর সুন্দর টার্মিনোলজি, জার্গন ব্যবহার করে আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত প্রদাহ তৈরি করে এবং আমাদের গভীরভাবে ভাবতে বাধা দেয়। আমরা ওই টার্মিনোলজি এবং জার্গনের মানে গাম্ভীর্যে এবং শয্যাশায়ী হয়ে পড়ি, তাই তো? ব্যাপারটা সেরকমই। তো যাই হোক, তো এবারে দেখুন, শুধু নিপাত নয়, ডেঙ্গু লাইনে, ম্যালেরিয়া ইতিমধ্যেও লাইনে রয়েছে, তাই তো? জিকা ট্রায়াল চলছে, এদিকে আবার জেনারেশন নেক্সট যে আসছে, কিসের? করোনা আর কি। হ্যাঁ, এ নিয়ে আমি বিগত শেষ লাইভটি আমি এর উপরই করেছি। অর্থাৎ মানে এখন যে ভ্যাকসিনগুলো আমরা ব্যবহার করেছি, আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা অপারেশন ওয়ার্প স্পিডের অন্তর্গত কর্মসূচি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রেই শুরু করা হয়েছিল সেই প্রজেক্ট। কিন্তু এই ভ্যাকসিন দেখবেন ওই বুস্টার 3 নম্বর ডোজ পর্যন্ত আসার পরে কিন্তু আমেরিকাতে 4 নম্বর চালু হলেও মানুষ আর নিচ্ছে না সেভাবে। আমাদের দেশেও কিন্তু 3 নম্বর মাত্র 30% মানুষ বা তারও অনেক কম মানুষ নিয়েছেন। অর্থাৎ একটা অনীহা তৈরি হচ্ছে। তো এই কারণে কিন্তু ওরা থামেনি, কিন্তু ওরা অপারেশন যে নেক্সট জেন নামে একটি প্রজেক্ট, $5 বিলিয়ন ইতিমধ্যেই ফান্ডিং করা হয়ে গেছে, এবং তার অন্তর্গত তাদের মূল কর্মসূচি হচ্ছে করোনার ভাইরাসের সমস্ত যে ভ্যারিয়েন্ট আছে, সমস্ত ভ্যারিয়েন্টকে ট্যাকল করবার জন্য একটি সব ভ্যারিয়েন্টকে ফাইট করতে পারে, লড়াই করতে পারে, এরকম একটি অমৃত তারা বাজারে নিয়ে আসতে চাইছে, ওরা দাবি করছে। সেটা কেমন হবে? ইন্ট্রানেজাল, অর্থাৎ নাকে দেওয়া হবে, মিউকোজাল, বুঝতেই পারো, ওটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সেটা ফেসবুক লাইভে বলেছি। তো অর্থাৎ কি বলা হচ্ছে যে যেটা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে দিতে হয়, অর্থাৎ ট্রেন নার্স লাগে, স্বাস্থ্যকর্মী লাগে, এতে করে সময় লাগে, সবাই দিতে পারে না, আর লোক বলের অভাব হয়, এবং মানুষকে যদি ধরে বেঁধে দেওয়াতেও সমস্যা থাকে। অনেক জায়গায় আমরা দেখেছি গ্রামে গঞ্জে গরিব মানুষকে, ভিডিও আমরা দেখেছি ভাইরাল, ধরে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু অসুবিধে থাকে, তাই তো? হাত ফাত নড়ে টড়ে যায়, আর ইঞ্জেকশন এইভাবে দেওয়াটা রিস্কি, রক্তপাতের ভয় থাকে। তাই এই কারণে ওরা যাতে করে ইঞ্জেকশনের ব্যথা না হয় এবং মাস স্কেলে দেওয়া যায়, তাড়াতাড়ি দেওয়া যায়, তার জন্য ওরা কিন্তু এই নাকছাবি
অমৃত, আমি মানে এইরকম নামে ডাকছি, নাকছাবি, অর্থাৎ ইন্ট্রানেজাল ওরা কিন্তু নিয়ে আসছে আগে। হ্যাঁ, এটাই হচ্ছে ওদের একটা বড় প্রজেক্ট। $5 বিলিয়ন মার্কিনী ডলার কিন্তু ইনভেস্ট হয়ে গেছে। তো এটা কি এমনি এমনি হচ্ছে? আপনারা প্রশ্ন যাচ্ছে না আপনাদের যে এত এত ইনভেস্ট করছে ওরা, একটার পর একটা ভ্যাকসিন বানাচ্ছে, সেটা কি দেওয়া হবে না, প্রয়োগ করা হবে না? নিশ্চয়ই হবে, নইলে এত দৌড়ঝাঁপ কেন, এত ইনভেস্টমেন্ট কেন বলুন দেখি। হ্যাঁ, রীতিমতো বেশ কিছু কোম্পানিকে আমাদের দেশেও রয়েছে, যেমন ভারত বায়োটেক থেকে শুরু করে, সেরাম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে ওরা ফান্ডিং ইতিমধ্যেই এই প্রজেক্টের মাধ্যমে, অপারেশন জেন নেক্সটের মাধ্যমে ওরা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। হ্যাঁ, ফান্ডিং, রিসার্চ চলছে। তাহলে এইবারে যে বিষয়টা আপনাদের বলতে চলেছি সেটা একটুখানি ঠান্ডা মাথায় শুনবেন এবং ভাববেন, এবং এইটা শুনলেই আপনারা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে বিচ্ছিন্নভাবে থাকাটা কতটা বিপজ্জনক হতে পারে আগামীতে, যদি না আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকি, যোগাযোগ রাখি, সেটা অনলাইনেই হোক, অফলাইনেই হোক, ফোনে হোক, সশরীরে হোক। যোগাযোগটা বৃদ্ধি করাটা কেন জরুরি, আমার এই পরবর্তী যে বিশ্লেষণটা, সেটা যদি মন দিয়ে শোনেন তবেই উপলব্ধি করতে পারবেন। আর যদি আপনাদের উপলব্ধিতে খামতি ঘটে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, এবং যারা হোয়াটসঅ্যাপে আছেন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন। তবে আরেকটা বিষয় জানাই, আপনারা অনেক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি বা বিভিন্ন রকম অমৃত গ্রহণ করবেন কি করবেন না, এই নিয়ে অনেক সময় পাবলিকে কমেন্ট করেন, কিন্তু এইসব প্রশ্নের উত্তর কিন্তু ব্যক্তিগত স্তরে, বিশেষ করে পাবলিকলি উত্তর দেওয়া সময় সাপেক্ষ, এবং আমি অ্যাভয়েডও করছি, কারণ অনেক ফেক প্রোফাইল আছেন এবং অনেকেই ব্যক্তিগতভাবে আমার পরিচিত নন। তো সেই ক্ষেত্রে একদিকে যেমন বিস্তারিত জানানোর ক্ষেত্রে সময় নষ্ট হয়, কালক্ষেপ হয়, পাশাপাশি আবার মিস ইউজ বা অপব্যবহারের আশঙ্কাও থেকে যায়। এরকম ধরনের অভিজ্ঞতা তো জীবনে কম হয়নি। যাই হোক, এসব ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় জীবনকে আপনারা মানে জীবনদায়ী সিদ্ধান্ত নিতে চাইছেন, তাহলে কষ্ট করে হলেও বইমেলায় হোক, কলেজ স্ট্রিটে হোক, কোনো সভায় হোক, সমিতিতে হোক, যেখানে আমাকে পাওয়া যাবে, আমি তো আগে জানিয়ে দিই, এসে দেখা করবেন, প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই রিসার্চের ভিত্তিতে, যেটা আমার নলেজে আছে তার উপর ভিত্তি করে। তো এবার যে বিশ্লেষণে আমি আসছে, সেখানে আমি আবার ফিরে আসছে কি, প্রশ্নটা এটাই যে আপনারা চারদিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, প্রথম ডোজের পর থেকে, দ্বিতীয় ডোজের পর থেকে আস্তে আস্তে মানুষের অনীহাটা বেড়েছে। প্রথম ডোজ যত শতাংশ মানুষ নিয়েছেন, দ্বিতীয় ডোজ কম নিয়েছেন, এবং তৃতীয় ডোজ তার চেয়ে অনেক 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 কম নিয়েছেন। এ শুধু ভারতবর্ষের চিত্র নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রেরও চিত্র, ইউরোপেরও চিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে যে ভ্যাকসিনগুলো আসছে, মূলত যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, এই যে নিপা, তাই তো, এইচপিভি তো আমেরিকাতে অনেক আগেই দেওয়া হয়েছে, মানুষজন আর নিতে চাইছে না, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা ভ্যাকসিন, হ্যাঁ, সেটাও আমি এখানে বলবো কিছুটা। তো এগুলো আসছে, ওরা তো জানে যে মানুষ নিতে চাইবে না, অনীহা বাড়ছে, তা সত্ত্বেও কেন ওরা আনছে? ট্রায়াল চলছে কেন? কেন ফান্ডিং হচ্ছে? এই যেমন ধরুন এইচপিভির ক্ষেত্রে, যেটা সার্ভিক্যাল ক্যান্সারকে প্রতিরোধ বলে দাবি করা হচ্ছে, এবং ওরা তো ওদের তথ্য অনুসারে কিছুদিন আগে যেটা অনেক কম ছিল, এখন দেখা যাচ্ছে নাকি প্রতি বছর ৭৫,০০০ নারী নাকি এই মারাত্মক ক্যান্সারে, সার্ভিক্যাল ক্যান্সারে নাকি মারা যায়। তো যাই হোক, কিছুদিন আগেই খবরে জানা যাচ্ছিল যেটা এই 2024-এর মাঝামাঝি এই সময় থেকেই দেওয়া হবে। হঠাৎ করে দেখলাম কালকের একটি খবরে সরকার জানাচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, যে না, এটা একটা অপপ্রচার। এই মুহূর্তে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা জাতীয় টিকাকরণ কর্মসূচিতে এইচপিভি ঢোকানোর এখনও আমরা চিন্তাভাবনা করছি, মানে নিশ্চিত নই। আমরা নজর রাখছি সার্ভিক্যাল ক্যান্সারের কারা মারা যাচ্ছেন, কতজন মারা যাচ্ছেন, এইসব ব্যাপারে আমরা নজর রাখছি, খেয়াল রাখছি।
তার উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নেব। বুঝতেই পারছেন সামনে পার্লামেন্টারি ইলেকশন রয়েছে, পাশাপাশি এদিকে হেজিটেন্সি তো বাড়ছেই, অনীহা বাড়ছেই, মানুষ নিতে চাইছে না। এই অবস্থায় সরকার, কেন্দ্রীয় সরকারও চাইছেন না আবার একটি অমৃত মাধ্যমে স্কুলে ওই 9 থেকে 14 বছর মেয়েদেরকে প্রথমে দেওয়ার টার্গেট করা হয়েছে এবং 3 বছরের ধরে এই প্রোগ্রাম চলবে। তো কেন্দ্রীয় সরকারও বুঝতে পারছে যে এটা মানুষের মধ্যে একটা অনীহা দেখা দিয়েছে। এখন যে কোনো যত ভালো জিনিসই আনা হোক না কেন, ভালো জিনিস তো কতটা ভালো জিনিস সেটা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, তাতেও মানুষের অনীহা থাকতে পারে। এবং এ নিয়ে কিন্তু এই এইচপিভি নিয়ে আমাদের দেশে স্ক্যান্ডালও আছে। বিল গেটস আমাদের অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে, বর্তমানে তেলেঙ্গানা, তো এই এলাকাগুলোতে কিন্তু ট্রায়াল করেছিলেন এবং বেশ কিছু কিশোরীর মৃত্যু হয়েছিল এই প্রয়োগের ফলে। এ নিয়ে পার্লামেন্টেও হইচই হয়। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লাইভ আছে, এই চ্যানেলেই আছে, শুনে নিতে পারেন, বিস্তারিত রয়েছে। তার এনজিও, বিল গেটস মহাশয়ের এনজিও পাথ, তার মাধ্যমেই এই ট্রায়াল আমাদের দেশে হয়েছিল এইচপিভির। যাই হোক, তো তার একটা ক্ষত রয়ে গেছে। তো এই কারণে আমাদের সরকার ও কেন্দ্রীয় সরকার চাপের মুখে আছেন, ফার্মা লবির চাপের মুখে আছেন। কারণ এই এইচপিভির যে ভ্যাকসিনের যে অনুমোদন, দুটি ব্র্যান্ড অনুমোদন কিন্তু গত বছরই 2023-এই কিন্তু হয়ে গেছে এবং হুও অনুমোদন দিয়েছে। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই ওটা কর্মসূচি চলছে, আপনারা জানেন। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনও হবে করেও আটকে যাচ্ছে। তো এই মর্মে কেন্দ্রীয় সরকার সম্পর্কিত খবরটি, যেটি আমি লিঙ্ক দিয়ে দেব, যে তারা এখনও সিদ্ধান্ত নেননি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বোঝাই যাচ্ছে একদিকে ফার্মা লবির চাপ রয়েছে, অপরদিকে সামনে ইলেকশন রয়েছে, পাশাপাশি মানুষের মধ্যে যে অনীহা রয়েছে সেটা যে এত সহজে এখন ইমপ্লিমেন্ট করা যাবে না, বিতর্ক তৈরি হতে পারে, ঝামেলা হতে পারে, এটাও কিন্তু কেন্দ্রীয় সরকার বাহাদুর নিশ্চয়ই মালুম করেছেন বলেই একটা দ্বিধাগ্রস্ত বিষয়ের মধ্যে ব্যাপারের মধ্যে আছেন এবং তারা পরিষ্কার বলে দিচ্ছেন যে না না না, এই খবর ফলস, ফেক, আমরা এরকম কোনো সিদ্ধান্ত এখনও নিইনি যে দেওয়া হবে এবছরেই, এরকম কোনো সিদ্ধান্ত নিইনি। একটা টাল বাহানা কিন্তু চলছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে শেষ অংশে চলে এসেছি আমি, যে যদি এরকমই হয় যে মানুষ নিতে চাইছে না, তাই তো অনীহা দেখা যাচ্ছে, আমাদের দেশেও ব্যাপক অনীহা দেখা যাচ্ছে, যে হারে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটছে এবং মানুষের বিভিন্ন রকম খবর আমরা পাচ্ছি। তো মেন স্ট্রিম মিডিয়া পরিষ্কার করে না বললেও মানুষ দুয়ে চার করে আশপাশে চোখ খোলা রেখেও অনেকে বুঝতে পারছেন। তাহলে কেন এত বিনিয়োগ করা হচ্ছে যখন দেওয়াই মানুষ নেবেই না? এইখানে একটা আশঙ্কা আমার মধ্যে দানা বাঁধছে, কি বলুন তো। অর্থাৎ কঠোর আইন কানুন না করে, ব্যক্তি স্বাধীনতা হরণ না করে, মৌলিক অধিকার হরণ না করে, সুপ্রিম কোর্টের রক্ষা কবচ যেটা আমাদেরকে বলা হয়েছে যে এটা বাধ্যতামূলক নয়, সেটাকে পরিবর্তন না করে স্বাভাবিকভাবে আর কিন্তু এত অমৃত গোঁজা যাবে না, মানুষ নেবে না। তাই আমার আশঙ্কা হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্যান্ডেমিক ট্রিটিকে সামনে রেখে পুরো দেশ, শুধু আমাদের দেশ নয়, এই আন্তর্জাতিক মহাজনী যেটা এখন ইতিমধ্যেই কন্ট্রোলে রয়েছে, মানে 1% হয়তো বাকি আছে, যে কারণে আমরা এখনও এই লড়াইটা লড়ে যেতে পারছি। তো সেই 1%টাও হয়তো ওদের খপ্পরে চলে যাবে, সরাসরি ভারতবর্ষ হুয়ের অধীন, হু মানে ওই মহাজনী শক্তি, তাদের অধীনে চলে যাবে। এই আশঙ্কাটা আমার রয়েছে। নইলে নিজেরাই প্রশ্ন করুন না কেন, কঠোর আইন ছাড়া মানুষের যা পরিস্থিতি এখন, চারদিকে কান পাতলেই বোঝা যাচ্ছে। সবাই তো আর ফেসবুকে গরমাগরম বক্তৃতা দেবে না বা পথে ঘাটেও নামবে না, তারা ভাবে বুঝিয়ে দিচ্ছে। তো এই জায়গা থেকে কিন্তু পরিষ্কারভাবে একটা অনীহা প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাহলে জোর না করে, আইন কানুন পরিবর্তন না করে, আন্তর্জাতিক চাপ তৈরি না করে কি এটা আর দেওয়া সম্ভব এইভাবে? এই কারণেই বলছি যে অনেক সহযোদ্ধা বলছেন যে না না, ওটা করতে পারবে না, অত সোজা নয়। কিন্তু পাশাপাশি আবার এই আশঙ্কাটাও কিন্তু কাজ করছে। ঠিক আছে, না করতে পারলে তো খুব ভালো। আন্তর্জাতিক প্যান্ডেমিক ট্রিটি যদি রূপায়িত না হয়, বাস্তবায়িত না হয়, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু যদি করা হয়,
তখন আমরা কী করব। এই কারণেই জনসংযোগ দরকার, একে অপরের সঙ্গে পরিচিত হওয়া দরকার, যাতে করে আমরা বিপদে একে অপরের পাশে থাকতে পারি। এটা অত্যন্ত জরুরি। আর ওই যে বিশ্লেষণটা মাথায় রাখুন যে এত এত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এখনও চলছে, এত এত ভ্যাকসিনকে সামনে রেখে ট্রায়াল চলছে, অনুমোদিত হচ্ছে একটির পর একটি, তাহলে ওরা যারা এত এত অর্থের মালিক, সরকারকে চালাচ্ছে, যারা ফার্মা লবির থেকে শুরু করে মহাজনীর শক্তিই তো চালাচ্ছে গোটা বিশ্বকে এখন, তো তারা কি ছাড়বে? তারা শেষ কামড় দেবে না? তার জন্যই কিন্তু আমার এত আশঙ্কা। তাই আবার বলছি, ভয় নয়, কিন্তু ভয় পাবেন না, কিন্তু আসন্ন বিপদ সম্পর্কে সচেতন থাকাটাও তো জরুরি, যাতে করে আমরা এই যারা এখনো পর্যন্ত যে রক্ষা কবচ আছে, বাধ্যতামূলক নয়, যাকে কেন্দ্র করে আমরা লড়াই করতে পারছি, সেটাকেও তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কিন্তু আমাদের পরস্পরের সঙ্গে সংযোগ বাড়ানোটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।